আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আলেপ্পোর কয়েকটি এলাকায় সিরীয় সরকারের যুদ্ধবিরতি ঘোষণা। জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বললেন গভর্নর। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, মুসাব্বির হত্যায় ব্যবহার হয় ভাড়াটে শুটার, দুজন চিহ্নিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আলেপ্পোর কয়েকটি এলাকায় সিরীয় সরকারের যুদ্ধবিরতি ঘোষণা। কুর্দি যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর সিরিয়া সরকার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, আবাসিক এলাকাগুলোতে নতুন উত্তেজনা এড়াতে আলেপ্পোর শেখ মাকসুদ, আল আশরাফি ও বনি জায়েদ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে। ঘোষণা অনুযায়ী এটি রাত ৩টা থেকে কার্যকর হবে। মন্ত্রণালয়ের কুর্দি যোদ্ধাদের নির্দেশ দিয়েছে সকাল ৯টার মধ্যে উল্লেখিত এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য হল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিকদের নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেয়া এবং তাদের স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে সাহায্য করা। আলেপ্পোর গভর্নর আজজাম আল গরিব সরকারি সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, তিনি আশরাফিয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর কুর্দি বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারি বাহিনী আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ বাহিনীর সঙ্গে লড়াই করছে। কয়েকদিনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এসডিএফ সিরিয়ার উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের তেল সম্পদের সমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখে। ২০১৯ সালের ইসলামিক স্টেট আইএস থেকে এলাকা পুনর্দখলে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তবে কুর্দিদের প্রশাসন ও সামরিক বাহিনীকে সিরিয়ার সরকারের সঙ্গে একীভূত করার চুক্তি কার্যকর করা বন্ধ রয়েছে। গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার দায় দুই পক্ষই একে অপরের উপর চাপাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসলামপন্থী নেতা আল সারা ক্ষমতায় আসার পর আলেপ্পোতে এটি সবচেয়ে ভয়াবহ সংঘাত। ঘটনার প্রেক্ষিতে দামেস্কের মিত্র তুরস্ক ও ইসরায়েলের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কুর্দিদের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েল উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় নির্বাচনের আগে পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই বললেন গভর্নর। আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং এটি যুক্তিযুক্ত। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। তিনি জানান, অন্তর্বর্তী সরকার চাইলে পে স্কেল সংক্রান্ত একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে, তবে এর বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের উপর। তিনি আরও বলেন, আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। নির্বাচনের মাত্র ১ মাস বাকি থাকায় সরকারের সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন পরবর্তী সরকার পূর্ব প্রস্তুত কাজগুলো বিবেচনা করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে। গভর্নর ক্যাশলেস লেনদেন প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলে ছেঁড়া ফাটা নোটের সমস্যা অনেকটা কমবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেনও আরও বাড়বে। এছাড়া দেশের আমদানি নীতিকে জটিল হিসাবে উল্লেখ করে গভর্নর বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময় মতো পণ্য আমদানি না হয় বাজারে পণ্যের দাম বাড়ছে। মতবিনিময় সভাটি আয়োজন করা হয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের দ্বিতীয় ষান্মাসিকের মুদ্রা নীতি প্রণয়নের জন্য। বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহ করতে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই বললেন ট্রাম্প। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাইছি না।
এই হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে দেখছেন সমালোচকেরা। জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ কিংবা বল প্রয়োগের হুমকি নিষিদ্ধ। ভেনেজুয়েলায় এই সামরিক পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাবকে আরও স্পষ্ট করে বলেছে মতবিশ্লেষকদের। বিশেষ করে এমন এক সময় হামলার ঘটনা ঘটল যখন গত মাসেই ট্রাম্প উদ্বোধনী ফিফা শান্তি পুরস্কার লাভ করেছিলেন। হামলার পরপরই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে এবং দেশটির বিপুল তেল সম্পদ ব্যবহার করবে। যদিও তার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলচি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতার পথে এগোবে এবং একই সঙ্গে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র নীতিগত নির্দেশনা দেবে এবং মার্কিন দাবি অমান্য করা হলে ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। রোববার দ্য আটলান্টিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ডেলচি রদ্রিগেজকে উদ্দেশ্য করে বলেন, তিনি যদি সঠিক কাজটি না করেন তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে হামলার ইঙ্গিত দেন এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রচারণাও জোরদার করেন। এর আগে গত জুনে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যুক্ত হয়ে দেশটির 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার আদেশ দেন। মুসাব্বির হত্যায় ব্যবহার হয় ভাড়াটে শুটার, 2 জন চিহ্নিত। রাজধানীতে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। হত্যার পিছনে চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব সব দিক সামনে রেখেই তদন্ত চলছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজে অন্তত 2 কিলারের মুখ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার 7 জানুয়ারি রাতে পশ্চিম তেজতুরি বাজার এলাকার স্টার কাবাব হোটেলের 2য় তলায় আলোচনা শেষে সহকর্মী আবু সুফিয়ান মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন মুসাব্বির। সিটি হোন্ডা সার্ভিস পয়েন্টের সামনে গলির মুখে পৌঁছালে আগে থেকে রেকি করা দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। একটি গুলি লাগে তার ডান হাতের কোণের নিচে, আরেকটি পেটের ডান পাশে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুদও গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর 2 শুটার কোমরে পিস্তল গুঁজে মেইন রাস্তা দিয়ে কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায়। তদন্তকারীরা বলছেন এই হত্যাকাণ্ডে 5 থেকে 6 জন অংশ নিয়েছিল, যাদের মধ্যে 2 জন সরাসরি শুটার। ঘটনার পর আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে 2 দুর্বৃত্তের চেহারা আংশিকভাবে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় ঘটনার আগে ও পরে পরিকল্পিতভাবে রেকি করা হয় এবং মিশন শেষে নির্দিষ্ট পথে পালিয়ে যায় খুনিরা। ঘটনাস্থল থেকে 7.65 বোর পিস্তলের 3টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ, র্যাব ও ডিবি সহ একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। চাঁদাবাজি, রাজনৈতিক বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত এগোচ্ছে। পুলিশ আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। তদন্তে অগ্রগতির আশাও ব্যক্ত করেন তিনি। এই ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় 4-5 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, 8:20 দিকে আহসানুল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে, এলোপাথারি গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় মুসাব্বিরকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্ত্রী দাবি করেছেন রাজনৈতিক কারণে মুসাব্বিরকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি জানান, রাজনীতিতে সক্রিয় হওয়ার পর কিছু শত্রু তৈরি হয়েছিল বলে তার স্বামী তাকে জানিয়েছিলেন। রাজনৈতিক সহযোদ্ধাদের অভিযোগ, কমিটিতে বড় পদ ও কাউন্সিলর নির্বাচনে আগ্রহ দেখানোই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। স্থানীয় সূত্র জানায়, মুসাব্বির ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারী ছিলেন এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কারণ বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনার সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।